হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। দেখো আমাদের এই ডে 4-এ আমরা নিয়ে চলে এসেছি একটা সুন্দর বাংলা থেকে ঠিক আছে ইংরেজিতে ট্রান্সলেশন। তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর আমরা এখানে ট্রান্সলেশন দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই প্যাসেজটা থেকে আমরা আজকে বাংলা থেকে ইংলিশে করব এবং প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে আমরা দেখব কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে করব, তার প্রত্যেকটা নিয়ম কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের যে প্রথম লাইনটা আছে, দেখতে পাচ্ছ কী লেখা আছে দেখো, বলেছে হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তো চলো লাইনটাকে আমরা একটা নতুন একটা পেজে নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো, হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তো এবার তোমাকে দেখো আমাদের যে নিয়ম রয়েছে ইংলিশে, ঠিক আছে, আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর আমাদের ভার্ব লিখতে হবে এবং শেষে লিখতে হবে অবজেক্ট, ঠিক আছে। তো এই নিয়ম অনুযায়ী আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে আমাকে খুঁজতে হবে সাবজেক্ট কোনটা। তো দেখতেই পাচ্ছ দেখো লেখা আছে হিমালয়ের এভারেস্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আর দেখো এখানে ভার্ব কোনটা বলো তো, ভার্ব হচ্ছে এখানে হয়। কীরকম যে দেখো হিমালয়ের এভারেস্ট হয়, মানে এখানে একটা দেখতে পাচ্ছ হয় কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে, এটা আমি এখানে লিখিনি, ওটা তোমাকে বুঝে নিতে হবে যে হিমালয়ের এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এই যে বলছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এটা হচ্ছে এক্সটেনশন বা এটাকে আমরা অবজেক্ট বলি। এটা যদিও অবজেক্ট নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যে আলাদা, সেটার কিন্তু আমরা একটা ক্লাস কিন্তু আমরা দিয়ে দিয়েছি কিন্তু আমাদের চ্যানেলে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা গিয়ে একবার দেখে নিতে পারো যদি তোমরা বুঝতে না পারো, ওকে। তো দেখো আমরা কিন্তু এখানে আমরা ট্রান্সলেট করতে এসেছি, দেখো তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। তাহলে এই যে দেখা আছে হিমালয়ের এভারেস্ট, এটাকে আমাকে লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, তাহলে আমি কিন্তু বলতে পারি এভারেস্ট ইন হিমালয়াস, ঠিক আছে, মানে হচ্ছে হিমালয়ের এভারেস্ট। তাহলে দেখো এভারেস্ট, ঠিক আছে, ইন হিমালয়াস। আচ্ছা এবার তুমি বলতে পারো যে আমি হিমালয়াস কেন বলছি, কারণ দেখো হিমালয়া মানে এটা অ্যাকচুয়ালি তো পর্বতমালা, তাই না। তো পর্বতমালা মানে কি অনেকগুলো পর্বত শৃঙ্গ মিলে একটা পর্বতমালা তৈরি হয়, তাই আমরা এটাকে নিচ্ছি প্লুরাল, ঠিক আছে। তাই কি বললাম এভারেস্ট ইন হিমালয়াস, এটা হচ্ছে হিমালয়ের এভারেস্ট, ওকে। তো একটা কী লাগবে হয়, তাহলে হয় ইংরেজি কী বলো তো ইজ, তাহলে ইজ দিলাম। বলছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে দেখো সর্বোচ্চ শৃঙ্গ মানে কী বলো তো, সর্বোচ্চ মানে সবথেকে উঁচু মানে হাইয়েস্ট, আর শৃঙ্গ মানে হচ্ছে পিক। তাহলে কী লিখবো দ্য হাইয়েস্ট পিক, ওকে, হাইয়েস্ট পিক। আচ্ছা তার মানে কী হলো না, সবচেয়ে উঁচু শৃঙ্গ বা সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, কোথাকার দেখো পৃথিবীর, তাহলে অফ দ্য ওয়ার্ল্ড, ওকে, অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে বাক্যটা কী হলো দেখো, এভারেস্ট ইন হিমালয়াস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। হিমালয়ের এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, ওকে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এক্সটেনশন সবগুলো কিন্তু ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি, ওকে। তাহলে আসো দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, বলছে সেই শৃঙ্গ জয় করতে মানুষ অতীতে অনেকবার চেষ্টা করেছে। তাহলে তোমাকে কী খুঁজতে হবে প্রথমে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা দেখো লেখা আছে মানুষ, ঠিক আছে। ভার্ব কোনটা দেখো চেষ্টা করেছে। তাহলে দেখো তুমি যদি এখন প্রত্যেকটা যদি মানে তুমি ভেঙে ভেঙে লেখো তবু কিন্তু লেখা যায়। দেখো তুমি ম্যান মানুষকে কী লিখবে, তুমি আর ম্যান লিখতে পারবে, ঠিক আছে। আর দেখো চেষ্টা করেছে মানে কি বলো তো, তুমি ট্রাইড বলতে পারবে, ঠিক আছে, ট্রাইড মানে চেষ্টা করেছে। দেখো অনেকবার মানে আমরা বলতে পারি সেভারেল টাইমস, ঠিক আছে, কি বলতে পারো বলো সেভারেল টাইমস মানে অনেকবার, ওকে। আর দেখো লেখা আছে অতীতে মানে কি লিখবো ইন দ্য পাস্ট, রাইট, ইন দ্য পাস্ট বলতে পারবো আমরা মানে অতীতে। আর দেখো লেখা আছে সেই শৃঙ্গ জয় করতে, অর্থাৎ টু লিখতে পারি টু কনকার, ঠিক আছে, এর কনকার মানে হচ্ছে জয় করা, ঠিক আছে, কনকার দ্য বা দ্যাট লিখতে পারি পিক, ওকে। তার মানে এই লেখাটি একটু সাজিয়ে লিখলেই বাক্যটা পূর্ণ হয়ে গেল, ওকে। তাই কী লিখবো দেখো ম্যান ট্রাইড, ঠিক আছে, সেভারাল টাইমস ইন দ্য পাস্ট টু কনকার দ্য দ্যাট পিক। বাক্য হয়ে গেলো পূর্ণ। তাহলে দেখো আমি লিখছি সাজিয়ে একটু লিখছি, ওই কথাগুলো সাজিয়ে লিখতে হবে। তা কী লিখবো দেখো ম্যান
ট্রাইড, ঠিক আছে, আমরা ভার্ব দিলাম এটা দেখো, ম্যান ট্রাইড সেভারেল টাইমস, মানে কি অনেকবার বা কয়েকবার, ঠিক আছে। তুমি যদি মেনি টাইমস দাও তবুও হবে, আমি দিলাম সেভারেল টাইমস, এটা একটু বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। ম্যান ট্রাইড সেভারেল টাইমস ইন দ্য পাস্ট, মানে অতীতে, ওকে, ইন দ্য পাস্ট, ঠিক আছে। তাহলে দেখো লিখলাম মেন, ঠিক আছে, ট্রাইড সেভারেল টাইমস ইন দ্য পাস্ট, কী করতে দেখো, সেই শৃঙ্গ জয় করতে, অর্থাৎ টু জয় করা, কি বলো তো, জয় করাকে বলছি কনকার, তাহলে কনকার লিখবো CONQUER, ঠিক আছে, টু কনকার দ্যাট পিক, মানে সেই শৃঙ্গটাকে জয় করতে মানুষ কি করছে, অনেকবার চেষ্টা করেছে। আশা করি বুঝতে পেরেছো, দেখো একদম প্রত্যেকটা লাইন কিন্তু ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি, ওকে। দেখো আমাদের পরের বাক্য কী আছে দেখো, বলছে 1953 সালের অভিযান প্রথম সফল হয়। তাহলে দেখো এটা কি আমি যদি এইভাবে লিখি, দেখো 1953 সালের অভিযান প্রথম সফল হয়, মানে বলতে পারি এরকম যে প্রথম সফল অভিযান কিন্তু 1953 সালে হয়েছিল। তাহলে প্রথম সফল অভিযান আমরা তাহলে কি বলবো, দেখো প্রথম সফল অভিযান, তাহলে এটা বলতে পারি দেখো ফার্স্ট বলবো এটাকে, ঠিক আছে। আর দেখো মানে সফলকে কী বলবো, বলো সাকসেসফুল, ঠিক আছে, কি বলবো, সাকসেসফুল, ওকে। তাহলে দেখো প্রথম সফল অভিযানকে কী বলবো ইংলিশে, এক্সপেডিশন, কি বলবো, এক্সপেডিশন, ঠিক আছে। তাহলে একটু যদি বাক্যটা ভালো করে লেখো সাজিয়ে, কী হবে, ফার্স্ট সাকসেসফুল এক্সপেডিশন, দেখো এখানে কি বলবো 1953 সালের, তাহলে ওয়াজ বলবো, ঠিক আছে, ওয়াজ কত না, যেহেতু বলেছে 1953 সালের, তাহলে বলবো দ্যাট অফ 1953, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাকে লিখতে হবে, একটু সাজিয়ে যদি লিখি তাহলে কী হবে দেখো, তাহলে লিখবো দ্য, ঠিক আছে, ফার্স্ট সাকসেসফুল, ঠিক আছে, the first successful expedition was that of 1953, ওকে। বা তুমি যদি বলো যে the first successful expedition was in 1953 তবু কিন্তু হয়, আমি এটা একটু এক্সট্রা মানে অ্যাড করলাম যেন বাক্যের যে সৌন্দর্য সেটা কিন্তু বৃদ্ধি পেল। তাহলে কী লিখলাম দেখো, দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপেডিশন ওয়াজ দ্যাট অফ 1953, মানে বলতে চেয়েছে প্রথম যে সাকসেসফুল অভিযানটা সেটা কিন্তু 1953 সালের অভিযান। এই দ্যাটের কথার মানে হচ্ছে অভিযানটাকে বলছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে দেখো, বলেছে এই দলের নেতা ছিলেন হান্ট, এটা একদম ইজি লাইন আছে, তাহলে বলতে পারি এটা দুরকম লেখা যায়, ঠিক আছে, যে হান্ট ওয়াজ দ্য লিডার, ঠিক আছে, অফ দ্যাট, আচ্ছা দল মানে কি বলতে আমরা পার্টি বলতে পারি, তাহলে বলবো হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য পার্টি, ঠিক আছে, এটা একদম ইজি আছে, হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য পার্টি, ঠিক আছে, মানে এখানে দল মানে আমি পার্টিকে বলছি, মানে ওই দলের নেতা ছিলেন হান্ট, তাহলে হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য পার্টি, যেহেতু এখানে বলছে এই দল তাহলে তুমি মানে দ্যাট বলতে পারো, ঠিক আছে, দ্যাট পার্টি, ওকে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমাদের পরের বাক্য কী লেখা আছে, তার সঙ্গে ছিলেন হিলারি ও তেনজিং, তো দেখো ভালো করে, তার সঙ্গে ছিলেন হিলারি ও তেনজিং, তাহলে বলতে পারি হিলারি এবং তেনজিং আমার সাবজেক্ট, ঠিক আছে, তাহলে হিলারি অ্যান্ড তেনজিং, ঠিক আছে। তাহলে কী লিখলাম, হিলারি এবং তেনজিং ছিলেন, তাহলে আমরা বলতে পারি ওয়ার বসাবো এখানে, ঠিক আছে, যেহেতু পাস্ট টেন্সে বলছি আমরা, তাহলে হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার তার সঙ্গে, তাহলে উইথ হিম বলবো নিশ্চয়ই, ঠিক আছে, মানে তার সঙ্গে কিন্তু হিলারি এবং তেনজিং ছিলেন, ওকে। আশা করি বুঝতে পেরেছো। দেখো হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার উইথ হিম, একদম ইজি আছে। দেখো নেক্সট বাক্য আছে, দেখো দলটিতে আরও অনেক লোক ছিলেন, তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন, তাহলে দেখো দলটিতে আরও অনেক লোক ছিলেন, তাহলে এটা কীভাবে লিখবো দেখো ভালো করে, তাহলে আমরা বলতে পারি দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আরও অনেক লোক,
ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি এইভাবে বলি দেয়ার ওয়ার, ঠিক আছে, এই দেয়ার দিয়ে যদি বাক্য শুরু করি, ঠিক আছে, দেয়ার ওয়ার, ঠিক আছে, মেনি আদার্স, মানে অন্যান্য লোক, ঠিক আছে, মেনি আদার্স মানে অন্যান্য লোক, পিপল না দিলেও চলবে, ঠিক আছে। তাহলে দেয়ার ওয়ার মেনি আদার্স মানে সেখানে ছিলেন আরও অনেক লোক। কোথায়? দলটিতে। তাহলে কি বলবো আমরা একটা, তাহলে ইন দ্য পার্টি বলবো নিশ্চয়ই, ঠিক আছে, ইন দ্য পার্টি মানে ওই পার্টিতে আরও অনেক লোক ছিলেন। দিলাম, এটা বাক্য কমপ্লিট। এবার দেখো তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। তাহলে দেখো তারা চেষ্টা করলেন দেবো, তাহলে কি? তাহলে দে ট্রাইড, ঠিক আছে, ট্রাইড মানে কি বলো তো? চেষ্টা করা। তাহলে দে ট্রাইড চেষ্টা করলেন কি করতে? না দেখো পর্বতে চড়তে। তাহলে চড়তে আমরা বলবো টু ক্লাইম্ব বলবো, ঠিক আছে, টু ক্লাইম্ব, ঠিক আছে, মানে হচ্ছে তারা চেষ্টা করলো চড়তে, ঠিক আছে, ক্লাইম্ব মানে হচ্ছে চড়তে। ওকে, তো কোথায় চড়তে? না পর্বতে। তো ক্লাইম্ব দ্য মাউন্টেন বলবো, তাহলে দ্য মাউন্টেন। ওকে, মানে সে কী করলো? না পর্বতে চড়তে চেষ্টা করলেন। দে ট্রাই টু ক্লাইম্ব দ্যাট মাউন্টেন, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু তারা হয়ে গেল, পর্বতে চড়তে চেষ্টা করলেন হয়ে গেল, থাকলো পরে কি? বিভিন্ন দিক থেকে। তাহলে মানে তাহলে কী বলবো? ফ্রম, দেখো বিভিন্ন দিক, তাহলে কী বলবো? ফ্রম আমরা বলতে পারি ডিফারেন্ট সাইডস বলতে পারি। তাহলে কী বলবো? ডিফারেন্ট সাইডস মানে হচ্ছে বিভিন্ন দিক থেকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে বাক্যটা কী হলো? ফুলফিল। দেখো দেয়ার ওয়ার মেনি আদার্স ইন দ্য পার্টি, দে ট্রাইড টু ক্লাইম্ব দ্য মাউন্টেন ফ্রম ডিফারেন্ট সাইডস। ওকে, দেখো পরের বাক্য কী লেখা আছে ভালো করে দেখো। দেখো লেখা আছে 28,000 ফুটের ওপরে ওঠা তাদের পক্ষে কঠিন হলো। তো দেখো এখানে যদি আমরা লিখি বাক্যটা এইভাবে, যে বলছে তাদের পক্ষে কঠিন হলো, তাহলে বলতে পারি যে এটা তাদের পক্ষে কঠিন হলো। তাহলে আমি বলতে পারি ইট ওয়াজ, ঠিক আছে, ইট ওয়াজ ডিফিকাল্ট। দেখো কঠিনকে কী বলবো? ডিফিকাল্ট। তাহলে যদি বলি ডিফিকাল্ট, কী হলো? ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা কঠিন হলো তাদের পক্ষে। কি তাহলে বলো? ফর দেম, মানে তাদের জন্য বা তাদের পক্ষে, এরকম বাক্যটা আসবে, ঠিক আছে। সবসময় ফর মানে যে জন্য এরকম নয়, এখানে ফর মানে হচ্ছে পক্ষে। তাহলে ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম, এটা তাদের পক্ষে কঠিন হলো। কি কঠিন হলো? দেখো ওপরে ওঠা, তাহলে টু ক্লাইম্ব মানে কি? ওপরে ওঠা, ঠিক আছে, টু ক্লাইম্ব। কোথায় ওঠা? দেখো 28,000 ফুটের ওপরে। তাহলে দেখো মানে 28,000 ফুটেরও উপরে মানে কি? বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি, মানে যেহেতু মানে দেখো 28,000 ফুটের কিন্তু ওপরে উঠছে মানে কি? তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে বলতেই পারি হায়ার দেন, ঠিক আছে, হায়ার দেন, ঠিক আছে, হায়ার দেন 20, কত দেখো 28 মানে 28,000 মানে কি? তাহলে 1000 বলবো তাহলে, ঠিক আছে। তাহলে কী হলো? দেখো ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম টু ক্লাইম্ব হায়ার দেন 28,000, যেহেতু ফুট আছে, ফুটটা হচ্ছে আমার সিঙ্গুলারে, এটা যেহেতু আমরা একটা প্লুরাল লিখছি, তাহলে কী হবে? ফিট, ঠিক আছে, 28,000 ফিট। তাহলে আমাদের বাক্যটা কিন্তু পূর্ণ হয়ে গেল। দেখো ভালো করে কী হলো? ইট ওয়াজ ডিফিকাল্ট ফর দেম টু ক্লাইম্ব হায়ার দেন 28,000 ফিট, মানে 28,000 ফিটের চেয়েও বেশি উপরে ওঠা কিন্তু তাদের পক্ষে কঠিন হয়েছিল। ওকে, আচ্ছা, এখানে ওয়াজটা না দিয়ে তুমি কিন্তু আরেকটা ভালো একটা ওয়ার্ড দিতে পারো, সেটা হচ্ছে ধরো এরকম ইট প্রুভড, তবু কিন্তু একটা বেশ সুন্দর বাক্য হয়, ঠিক আছে। আমি যদি এটা যদি এখানে ওয়াজটা না দিয়ে যদি তুমি এখানে ওয়াজটাকে এর পরিবর্তে তুমি যদি লিখতে প্রুভড, বাক্যটা কিন্তু আরও সুন্দর হতো, ঠিক আছে। তুমি কি বলতে? ইট প্রুভড বলতে, ইট প্রুভড ডিফিকাল্ট ফর দেম, তাদের পক্ষে এটা কঠিন হলো,
টু ক্লাইম্ব হায়ার দেন 28,000 ফিট। ওকে, তবুও কিন্তু বাক্যটা সুন্দর হবে। ওকে, তো তোমার যেটা ভালো তুমি সেটা লিখবে, দুটোই কিন্তু ঠিক। দেখো এবার কী আছে নেক্সট বাক্য দেখো, বলছে তখন হিলারি আর তেনজিং সাহস করে এগিয়ে চলল। ঠিক আছে, তখন কি হলো, হিলারি এবং তেনজিং সাহস করে এগিয়ে চলল। তাহলে দেখো তখন, তাহলে আমি কি বলবো, তাহলে বলো দেন মানে তখন। ঠিক আছে, হিলারি আর তেনজিং, তাহলে বলবো হিলারি অ্যান্ড তেনজিং। তাহলে কি হলো দেখো, হিলারি আর তেনজিং হয়ে গেল, এগিয়ে চললো। ঠিক আছে, সাহস করে, তাহলে সাহস করে তুমি যদি বলো তাহলে আমি বলতে পারি বোল্ডলি। এগিয়ে চললো ইংলিশ কি বলো তো, অ্যাডভান্সড। ঠিক আছে, এখানে আবার এগিয়ে যাওয়া ইংলিশকে গো লেখো না। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাডভান্স কথাটা বেশি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, মানে অগ্রসর হলো। ঠিক আছে, অ্যাডভান্স মানে এখানে অগ্রসর হওয়া। তাহলে কী হলো বাক্যটা দেখো, বাক্যটা হলো এরকম, দেন হিলারি অ্যান্ড তেনজিং বোল্ডলি অ্যাডভান্সড, মানে সাহস করে এগিয়ে চললেন। ওকে, দেখো নেক্সট বাক্য আমাদের কী আছে, দেখো লেখা আছে তাদের কুঠার দিয়ে বরফের মধ্য দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। তো দেখো ভালো করে এখানে দেখো, এখানে একটু ব্যাপারটাকে বুঝতে হবে যে তাদের, ঠিক আছে, কি বলছে, পথ তৈরি করতে হলো, এটা আগে আমাকে লিখতে হবে বুদ্ধি করে। ঠিক আছে, তাহলে দেখো এই যখন বলবে তাদের যেতে হয়েছিল, বা তাদের বলতে হয়েছিল, বা তাদের রাস্তা তৈরি করতে হয়েছিল, বা তাদের পথ কাটতে হয়েছিল, এইরকম সেন্স আসলে কী লিখতে হবে, দে হ্যাড। ঠিক আছে, দে হ্যাড টু। দেখো এই যে দে হ্যাড টু যদি আমি বলি এখন কাট, মানে মানে কাট মানে কি বলতো, কাটতে হয়েছিল। দে হ্যাড টু গো, তাদের যেতে হয়েছিল। দে হ্যাড টু সে, তাদের বলতে হয়েছিল, এরকম হচ্ছে মানে। তাহলে দে হ্যাড টু কাট মানে তাদের কাটতে হয়েছিল কি না, তাদের রাস্তা। ঠিক আছে, তাহলে দে আর ওয়ে। তাহলে কী হলো দেখো, দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে, কীভাবে, থ্রু দ্য আইস। তাহলে লিখবো থ্রু দ্য আইস মানে বরফের মধ্য দিয়ে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে কী হলো লাইনটা, দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে থ্রু দ্য আইস। এবার দেখো কী দিয়ে না, দেখো কুঠার দিয়ে, তাহলে উইথ অ্যাক্সেস, এক্স মানে কুঠার। ঠিক আছে, তাহলে কী হলো দেখো, আর যেহেতু বলছি বরফের মধ্য দিয়ে, তাহলে দেখো থ্রু দ্য আইস। তো আশা করি লাইনটা দেখো, লাইনটা কিন্তু হয়ে গেলো ক্লিয়ার আমাদের। দেখো দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে থ্রু দ্য আইস উইথ অ্যাক্সেস, মানে তাদের কুঠার দিয়ে, বরফের মধ্য দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। ওকে, দেখো আমাদের পরিবাক্য কী লেখা আছে, বলছে অবশেষে এই দুই বীর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে সফল হলেন। ওকে, তাহলে যেহেতু এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অবশেষে, তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাট লাস্ট। ঠিক আছে, অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, বা তুমি বলতে পারো ফাইনালি, এটাও হয়। তাহলে অ্যাট লাস্ট মানে অবশেষে। দেখো এই দুই বীর, তাহলে বলতে পারি দিজ টু হিরো। ঠিক আছে, আমরা হিরো বলবো, কিন্তু যে দুজন আছে তাহলে আমরা কি এটাকে লিখবো প্লুরালে। তাহলে কি হলো হিরোজ। তাহলে অ্যাট লাস্ট দিজ টু হিরোজ, এই দুই বীর কী হলো দেখো, বলছে সফল হলেন। তাহলে লিখবো ওয়ার সাকসেসফুল। ঠিক আছে, সফল হলেন। দেখো পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে, তাহলে পৌঁছাতে ইংলিশ কী বলো তো, তাহলে এখানে পৌঁছানো মানে লিখবো রিচ। ঠিক আছে, তাহলে লিখবো ইন রিচিং, বাক্যটা আর একটু সুন্দর করে লিখছে। ঠিক আছে, ইন রিচিং এর মানে হচ্ছে পৌঁছাতে। ঠিক আছে, কোথায় দেখো, পৃথিবীর সর্বোচ্চ চূড়া, তাহলে দ্য হাইয়েস্ট পিক। ঠিক আছে, দ্য হাইয়েস্ট পিক। ঠিক আছে, হাইয়েস্ট পিক কোথায় না, পৃথিবীর, অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড। আশা করি বাক্যটা বুঝতে পেরেছো। তাহলে বাক্যটা কী হলো দেখো ভালো করে, অ্যাট লাস্ট দিজ টু হিরোজ ওয়ার সাকসেসফুল ইন রিচিং দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড।
তো এই ছিল আমাদের সম্পূর্ণ ট্রান্সলেশন। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে আমাদের জানাবে, ঠিক আছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হও তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। এবং আমাদের যে ভিডিওটা কিন্তু অবশ্যই তুমি শেয়ার করবে তোমার ফ্রেন্ডসদের মাঝে, তবে কিন্তু সবাই কিন্তু দেখার এটা কিন্তু সুযোগ পাবে, ঠিক আছে। কারণ আপকামিং এক্সামগুলোতে কিন্তু এই টাইপের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ট্রান্সলেশন কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। যে কোনো মেন্স এক্সামে কিন্তু WBCS হোক বা ক্লার্কশিপ হোক, যে কোনো কিন্তু এক্সামে কিন্তু এই ট্রান্সলেশন কিন্তু তোমরা কমন কিন্তু পাবে, ঠিক আছে। তাই কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নাও, ঠিক আছে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো ফ্রেন্ডসদের মাঝে। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে, ভিডিওগুলো দেখার জন্য।